ক্ষুধার্ত শিশুটি শুধু একটা পাউরুটি চেয়েছিল। কোটিপতি ব্যক্তিটি উত্তরে এমন কিছু করল যে মানবতাও লজ্জায় পড়ে গেল, এবং তারপর যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। না সেই শিশু জানত, না সেই ধনী লোকটি, যে একটা ছোট্ট ক্ষুধা একটা পুরো গল্পের জন্ম দিয়ে দেবে। এমন একটা সত্যি ঘটনা যার রুহকে ঝাঁকুনি দিয়ে দেবে। আচ্ছা, শেষ পর্যন্ত সেদিন কি ঘটেছিল? কেন একটা রুটি জীবনের সবচেয়ে বড় কারণ হয়ে উঠল? পুরো গল্প জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সঙ্গে ভিডিওতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্টে নিজের এবং নিজের শহরের নাম অবশ্যই লিখো। কখনো কখনো যে জিনিসগুলো আমরা ফেলে দিই সেগুলোই কারো জীবনের শেষ আশ্রয় হয়ে ওঠে। বন্ধুরা, এই সত্যি গল্পটা উত্তরপ্রদেশের বুলান্দ শহরের, যেখানে সকাল সকাল শহরের এক কোণে একটা পুরনো চায়েল এবং ব্রেড পকোড়ার দোকানে একটা ৮ বছরের শিশু বসেছিল। কাপড়ে হালকা ধুলো ছিল, মুখে নিষ্পাপ ভাব ছিল, আর চোখে এমন কিছু রহস্য ছিল যা কেউ বুঝতে পারছিল না। দোকানদার তখন কোথাও বাইরে গিয়েছিল, তাই শিশুটি একা বসেছিল। ঠিক তখনই একটা সাদা গাড়ি থেকে নামল একটা সাদাসিধে কিন্তু অত্যন্ত ভদ্র এবং সুশ্রী যুবক। নাম ছিল বিবেক বর্মা। বয়স প্রায় ২৬ বছর। পোশাক দেখে কোনো বড় অফিসার বা ব্যবসায়ী মনে হচ্ছিল, কিন্তু মুখে অহংকার নয়, বরং একটা আপনত্ব এবং শান্তি ঝলকাচ্ছিল। সে প্রায়ই ছোট স্টল থেকে খাবার খেতে পছন্দ করত, কারণ তার মনে হতো যে যখন আমরা ছোট দোকানদারদের কাছ থেকে কিছু কিনি, তখন শুধু খাবার নয়, কারো আশাগুলোকেও বাঁচিয়ে রাখি। বিবেক চারদিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, ভাই সাহেব আছেন? শিশুটি একটু আমতা আমতা করল, কিন্তু বলল, আঙ্কেল, উনি কিছু জিনিস আনতে গিয়েছেন, আপনি চাইলে অপেক্ষা করতে পারেন। বিবেক হাসল এবং বলল, অবশ্যই বেটা, কিন্তু আমার খুব খিদে পেয়েছে, ব্রেড পকোড়া পাওয়া যাবে? শিশুটি কিছু বলল না, শুধু চুপচাপ তার দিকে তাকালো, এবং তারপর কিছুক্ষণ থেমে ধীর গলায় বলল, সাহেব, আপনি খাবেন না এই ব্রেড পকোড়া, এটা আপনার জন্য নয়। বিবেক কিছুক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। কেন বেটা, এগুলোতে কিছু খারাপ আছে কি? শিশুটি আবার কিছু বলল না। বিবেক তার পাশে মাটিতেই বসে পড়ল এবং খুব নরম গলায় বলল, বেটা, কি ব্যাপার? এই পকোড়াগুলোতে কিছু খারাপই আছে? আমাকে সত্যি সত্যি বলো। শিশুটি বড় নিষ্পাপভাবে তার ভিজে চোখ বিবেকের চোখে রেখে বলল, না সাহেব, খারাপ নয়, কিন্তু আপনি যদি খেয়ে নেন তাহলে আজ আমি আর আমার ছোট বোনটা হয়তো খিদেই ঘুমিয়ে পড়ব। এটা শুনে বিবেক যেন স্তব্ধ হয়ে গেল। হৃদয়টা একদম কেঁপে উঠল। বেটা, তুমি কে? এই দোকানটা কি তোমার বাবার? শিশুটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বলল, না আঙ্কেল, এই দোকান তো রামদয়াল আঙ্কেলের। উনি আমাদের প্রতিদিন সন্ধেবেলা যা বেঁচে যায় তা খেতে দিয়ে দেন। আমার বাবা এখন কোথাও কাজ করেন না, মায়ের ক্যান্সার ছিল, উনি ১ বছর আগে চলে গিয়েছেন। বাবা মায়ের পর অনেক বদলে গিয়েছেন, এখন বেশিরভাগ সময় মদ খান এবং অনেক অনেক দিন বাড়িই আসেন না। আমি আর আমার বোন প্রিয়ঙ্কা এমনিই দিন কাটাচ্ছি। স্কুলও ছেড়ে দিয়েছি, কিন্তু কি করব, ওর তো খুব খিদে পায়, ছোট তো। এত বলতে বলতে শিশুটির গলা ভরে এলো এবং তার চোখ পুরোপুরি ভিজে গেল। বিবেকের চোখও এখন ভিজে উঠেছিল। সে পকেট থেকে রুমাল বের করে নিজের চোখ মুছতে মুছতে বলল, বেটা, সবার আগেই ব্রেড পকোড়াগুলো তুমি খাও, আর তোমার বোনকেও খেতে দিতে হবে। দোকানদার এলে আমি টাকা দিয়ে দেব। শিশুটি মানা করতে লাগল, না সাহেব, আঙ্কেল তো এমনি আমাদের দিয়ে দেন, আপনি কেন খরচ করবেন? কিন্তু বিবেক জেদ ধরে রইল, বেটা, ভগবান আমাকে এই দিনের জন্যই একটু বেশি দিয়েছেন, যাতে আমি এমন শিশুদের জন্য কিছু করতে পারি। এদিকে সেই মেয়েটিও চলে এলো, ছোট, দুর্বল, পাতলা, পায়ে ভাঙা চপ্পল, গলায় একটা পুরনো মালা। নাম ছিল প্রিয়ঙ্কা। নিতিন হাসতে হাসতে তাকে ব্রেড পকোড়া দিল, যেন কোনো খাজানা পেয়ে গেছে। কিছুক্ষণ পর রামদয়াল আঙ্কেলও এসে পড়লেন, এবং পুরো ব্যাপারটা বুঝে যখন তাকে বিবেকের উদ্দেশ্য এবং শিশুদের অবস্থা জানা গেল, তখন তিনি নিজেও কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তিনি বললেন, সাহেব, যতদিন আমার কাছে ব্রেড পকোড়া থাকবে এই শিশুরা খিদে থাকবে না, কিন্তু হ্যাঁ, আপনার মতো সাহায্য কেউ করতে পারে না। বিবেক তার ওয়ালেট থেকে ১,০০০ টাকা বের করে দোকানে রেখে দিলেন এবং বললেন, এটা শিশুদের খাবারের জন্য নয়, তাদের জন্য যারা খালি পেটে ঘুমিয়ে পড়ে। কিন্তু বলে কিছু না। এটা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা ২-৩ জন লোকও আবেগপ্রবণ হয়ে পড়ল, এবং তারপর এমন কিছু ঘটল যা এই শিশুদের জীবন চিরকালের জন্য বদলে দেবে। বিবেকের হৃদয় এখন অস্থির হয়ে উঠেছিল। সেই শিশুটির নিষ্পাপতা, তার ক্ষুধা, তার চোখের চুপচাপ ভাষা, সবকিছু তাকে ভিতর থেকে ঝাঁকুনি দিয়েছিল। সে রামদয়ালজিকে ধীরে গলায় বলল, আপনি কি আমাকে এই শিশুদের বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন?
রামদয়াল একটু অবাক হয়ে বললেন, সাহেব, বাড়ি তো নামমাত্র, কিন্তু চলুন আমি দেখিয়ে দিচ্ছি। ৩ জন, বিবেক, রামদয়াল এবং 2টি শিশু ধীরে ধীরে সেই সরু গলির দিকে এগোলো যেখানে শিশুরা থাকত। রাস্তার দুপাশে ঝুপড়ি ছিল, 3টে চাদর, পুরনো বস্তা এবং মাটির দেওয়াল, এবং তাদের মাঝে একটা ভাঙা ঝুপড়ির সামনে শিশুরা থামল। বিবেক যখন সেই ঝুপড়ির ভিতর উকি দিল, তখন তার পা যেন জমে গেল। না কোনো বিছানা, না ঠিকঠাক চাদর, না বিদ্যুৎ, না ফ্যান, শুধু একটা মাটির চুলা এবং দেওয়ালের সঙ্গে ঠেস দিয়ে রাখা 2টো খালি স্টিলের প্লেট। বিবেকের মনে হলো যেন কেউ তার কলিজা চিপে ধরেছে। সে এক মুহূর্তের জন্য ভিতরে গেল, হাত দিয়ে ছুঁয়ে দেখল। মেঝেতে পড়ে থাকা একটা বস্তায় শিশুদের বিছানা ছিল, এবং কোণে সংকুচিত হয়ে পড়েছিল কয়েকটা ভাঙা বই। সে নিজেকে বলল, যদি আজ আমি চুপ করে থাকি তাহলে আমার মানুষ হয়ে ওঠা অসম্পূর্ণ থেকে যাবে। ঠিক তখনই পাশের ঝুপড়ি থেকে এক বৃদ্ধা বেরিয়ে এলেন। ঝুঁকে পড়া কোমর, সাদা চুল এবং চোখে মমতার সমুদ্র। বললেন, বাবুজি, আপনি এদের জন্য এসেছেন কি? আমি জানি এই শিশুদের কি অবস্থা। এদের মা আমার বোনের মতো ছিল। যতদিন বেঁচে ছিলেন সব ঠিক ছিল, কিন্তু যখন থেকে উপরওয়ালা তাকে নিয়ে গিয়েছেন, এই শিশুরা যেন অনাথ হয়ে গেছে। এদের বাবা এখন মদে ডুবে গেছে, অনেকবার রাতভর আসেই না। বিবেক সেই বৃদ্ধার হাত ধরে বললেন, আম্মা, আপনি কি এই শিশুদের দেখভাল করতে পারেন? আমি আপনাকে প্রতিটি প্রয়োজনীয় সাহায্য করব। শুধু এতটা ভরসা দিন যে এই শিশুরা এখন থেকে খিদেই ঘুমাবে না। আম্মার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল এবং কাঁপা গলায় বললেন, বেটা, শিশুদের মানুষ করতে রক্তের সম্পর্ক লাগে না, মমতা লাগে, এবং সেটা আমার কাছে আছে। আমি এই শিশুদের নিজের নাতি-নাতনির মতো মেনে নেব। বিবেক পকেট থেকে ৫,০০০ টাকা বের করে আম্মাকে দিলেন। আম্মা, এটা কিছু শুরুর সাহায্য। স্কুলের ফি, কাপড়, খাবার সব কিছু আমি দেখব। প্রতি সপ্তাহে এসে দেখা করব, এবং এদের ভবিষ্যৎ আমি বদলে ছাড়ব। আম্মার চোখ ভিজে ছিল, কিন্তু এখন সেখানে আশার আলো জ্বলছিল। বিবেক সেদিনই একটা স্থানীয় স্কুলে গিয়ে এই শিশুদের ভর্তি করিয়ে দিলেন। কিছু কাপড়, একটা টেবিল, একটা ফ্যান এবং একটা সোলার লাইটের ব্যবস্থা করলেন, এবং যেতে যেতে 2টি শিশুর মাথায় হাত রেখে বললেন, তোমরা দুজনকে এখন কারো থেকে ভয় পাওয়ার দরকার নেই। তোমাদের ক্ষুধা, তোমাদের পড়াশোনা এবং তোমাদের ভবিষ্যৎ এখন আমার দায়িত্ব। শিশুরা তাকে যেতে দেখছিল, এবং প্রিয়াঙ্কা ধীরে ফিসফিস করে বলল, ভাইয়া, ফেরেশতারা কেমন হয়? নিটিন উত্তর দিল, হয়তো এমনই হয়। এবং সেই সরু গলির সেই কোণে একটা নতুন সকাল জন্ম নিল, সূর্য ছাড়াই, কিন্তু পুরো আলোয় ভরা। 3 দিন কেটে গেছে। নিতিন এবং প্রিয়াঙ্কা এখন আম্মার সঙ্গে থাকছে। সকালে স্কুল যায়, সন্ধেবেলা পড়াশোনা করে, এবং এখন তাদের মুখে সেই নিষ্পাপ হাসি ফিরে এসেছে যা অনেক আগেই হারিয়ে গিয়েছিল। বাড়িতে এখন আলো আছে, শুধু বিদ্যুতের আলোর জন্য নয়, বরং আশার আলো, ভালোবাসার আলো, এবং একটা নতুন জীবনের শুরুর জন্য। এবং তারপর এক সন্ধ্যায় ঝুপুড়ির বাইরে কারো টলমল পায়ের শব্দ এলো। আম্মা দরজা খুললেন। সামনে সেই লোকটা, নিতিন এবং প্রিয়াঙ্কার বাবা রাজেশ। মুখে ক্লান্তি, কাপড়ে ধুলো, চোখে দ্বিধা এবং ঝুঁকে পড়া গলা। রাজেশ নেশায় ছিল না, কিন্তু নেশার প্রভাবে ভাঙা মানুষ নিশ্চয়ই লাগছিল। সে ধীরে জিজ্ঞেস করল, শিশুরা কোথায়? প্রিয়াঙ্কা দরজার পিছন থেকে বেরিয়ে এলো, এবং প্রথমবার তার ঠোঁটে ভয়ের বদলে একটা স্বস্তি ছিল। রাজেশ ঝুপুড়ির ভিতর উঁকি দিল, এবং যা দেখল তার চোখ তা বিশ্বাস করতে পারল না। বাড়িতে সোলার লাইট জ্বলছিল, টেবিলে বই রাখা ছিল, শিশুদের কাছে নতুন ব্যাগ ছিল, এবং আম্মা তাদের পড়াচ্ছিলেন। তার চোখ ভরে এলো, গাল বেয়ে জল গড়িয়ে পড়তে লাগল, এবং সে সেখানেই মাটিতে বসে পড়ল। এসব কি করে হলো? আম্মা ধীরে বললেন, একটা ফেরেশতা এসেছিল বেটা, তোমার শিশুদের ভগবান কোনো নেকদিল মানুষের সঙ্গে মিলিয়ে দিয়েছেন। রাজেশ কিছু বলল না, শুধু চোখ বন্ধ করল। তারপর কাঁপা গলায় বলল, আমি খুব বড় ভুল করেছি আম্মা। স্ত্রীর চলে যাওয়ার দুঃখ তো ছিল, কিন্তু আমি শিশুদের থেকেও মুখ ফিরিয়ে নিয়েছিলাম। মদে সব কিছু ডুবিয়ে দিয়েছিলাম। এখনও কি কিছু বাকি আছে ঠিক করার? আম্মা তার কাঁধে হাত রেখে বললেন, যতটা জীবন বাকি আছে ততটাই অনেক। তুমি চাইলে আবার বাবা হতে পারো, সত্যিকারের বাবা। রাজেশ সেই মুহূর্তেই একটা প্রতিজ্ঞা করল যে আজ থেকে সে মদকে হাত লাগাবে না। সে মজুরি করবে, সৎভাবে উপার্জন করবে এবং শিশুদের নিজে সামলাবে। সে পরের দিনই সকাল সকাল কাছাকাছি নির্মাণস্থলে কাজ খুঁজতে বেরিয়ে পড়ল। কাজ কম ছিল, মজুরি কম ছিল, কিন্তু পরিশ্রম সত্যি ছিল।
প্রতিদিন সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরত তখন শিশুদের জন্য কিছু না কিছু অবশ্যই আনত, একটা চকলেট, একটা কলম বা প্রিয়ঙ্কার জন্য ছোট্ট একটা রাবার। কখনো তাদের হোমওয়ার্ক দেখত, কখনো তাদের পায়ের ধুলো পরিষ্কার করত। সে এখন আবার বাবা হতে শিখছিল। 15 দিন কেটে গেছে। এই 15 দিনে অনেক কিছু বদলে গেছে। নিতিন এবং প্রিয়াঙ্কা এখন প্রতিদিন স্কুল যায়। তাদের কাপড় পরিষ্কার থাকে, টিফিনে আম্মার হাতের তৈরি খাবার থাকে, এবং সবচেয়ে বড় কথা, তাদের বাবা রাজেশ এখন প্রতি সকালে মজুরিতে যান। তার হাতে ফোঁসকা পড়েছে, শরীরে ক্লান্তি আছে, কিন্তু এখন তার চোখে মদের লালচে ভাব নেই। শিশুদের জন্য কিছু করে ওঠার চমক আছে। প্রতিদিন সে সকালে সবার আগে ভগবানের সামনে মাথা ঝুঁকিয়ে বলত, হে ওপরওয়ালা, আজ শুধু আমার পরিশ্রম চলুক, কোনো অজুহাত নয়। এবং তারপর এলো সেই দিন যেদিন বিবেক বর্মা আবার সেই গলিতে পৌঁছালেন। বিবেকের সঙ্গে একটা ব্যাগ ছিল, তাতে শিশুদের জন্য বই ছিল, দুটো নতুন ইউনিফর্ম এবং কিছু প্রয়োজনীয় জিনিস। কিন্তু যখন সে ঝুপড়ির কাছে পৌঁছল তখন এমন কিছু দেখল যা দেখে সে নিজেই কিছুক্ষণের জন্য সেখানেই থেমে গেল। ঝুপড়ির বাইরে রাজেশ বসেছিল, মাটি মাখা হাত, কপালে ঘাম এবং পাশে রাখা ছোট্ট একটা দুপুরের খাবার। নিতিন পাশে বসে হোমওয়ার্ক করছিল এবং প্রিয়াঙ্কা রাজেশের কাঁধে লেপ্টে ছিল। বিবেক কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ডাক দিল, রাজেশজি। রাজেশ যেই মুখ ফিরিয়ে দেখল একদম দাঁড়িয়ে উঠল। লজ্জায় দ্বিধায় বলল, সাহেব, আপনি এতদিন পরেও মনে রেখেছেন? বিবেক হাসলেন এবং বললেন, মনে রাখিনি, ছাড়তে পারিনি। আমি দেখতে চেয়েছিলাম আপনি প্রতিজ্ঞা রেখেছেন কিনা। রাজেশ চোখে জল নিয়ে উত্তর দিল, সাহেব, আমি আজ নিজেকে ঝুপড়ি থেকে মানুষ হওয়ার চেষ্টা করছি, এবং এসব শুধু আপনার জন্য। যদি সেদিন আপনি নিতিনের কথা না শুনতেন তাহলে হয়তো আজ আমি কোথাও নেশায় পড়ে থাকতাম এবং আমার শিশুরা কোথাও ফুটপাতে। এত বলে সে বিবেকের পায়ে ঝুঁকে পড়তে লাগল, কিন্তু বিবেক তৎক্ষণাৎ তাকে ধরে ফেললেন। না রাজেশজি, আপনি আপনার শিশুদের জন্য যা করছেন সেটাই দুনিয়ার সবচেয়ে বড় কাজ। আমি শুধু একটা মাধ্যম ছিলাম, আসল পরিবর্তন আপনি নিজেই করেছেন। বিবেক নিতিনের মাথায় হাত রাখলেন, প্রিয়াঙ্কাকে কোলে তুলে নিলেন এবং বললেন, এখন তোমাদের ভয় পাওয়ার দরকার নেই। তোমাদের কাছে এখন একটা শক্তিশালী বাবা আছে, এবং যতদিন আমি বেঁচে আছি তোমাদের সঙ্গেও আছি। সেদিন প্রথমবার রাজেশ খোলাখুলি হাসল, এবং সেই হাসিতে অনুতাপ নয়, আত্মসম্মান ছিল। সময় কেটে গেল। গলির সেই ভাঙা ঝুপড়ি এখনও সেই ছিল, কিন্তু তার ভিতরে থাকা মানুষগুলো এখন পুরোপুরি বদলে গিয়েছিল। রাজেশ এখন প্রতি সকালে 5টায় উঠে কাজে বেরিয়ে পড়ত। সে ক্লান্ত হতো, কিন্তু এখন অভিযোগ করত না, কারণ এখন সে ক্লান্তিতেও নিজের শিশুদের স্বপ্নের চমক দেখতে পেত। প্রিয়াঙ্কা স্কুলে দ্রুত এগিয়ে যাচ্ছিল, এবং নিতিন এখন ইন্টার কলেজে পৌঁছে গিয়েছিল। শুধু পড়াশুনো নয়, এখন তার চোখে একটা স্বপ্নও ছিল। আমি বড় হয়ে তাদের জন্য কাজ করব, যারা কখনো কাউকে বলতে পারে না যে তাদের খিদে পেয়েছে। এই সময় কলেজে একটা ফেয়ারওয়েল পার্টি রাখা হয়েছিল। প্রতিটি ছাত্রকে মঞ্চে এসে নিজের জীবনের একটা গল্প শেয়ার করতে হতো। যখন নিতিনের নাম ডাকা হলো তখন পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। সে মঞ্চে পৌঁছালো, হাতে মাইক নিল, কিছুক্ষণ চোখ বন্ধ রাখল এবং তারপর বলল, আমি কোনো স্পেশাল নই। আমি সেই গলি থেকে যেখানে প্রতি 3টে বাড়ির মধ্যে খিদে এবং অন্ধকার একসঙ্গে বসে থাকে। আমি সেই শিশুটি যে একদিন ব্রেড পকোড়ার দোকানে বসেছিল এবং এক ধনী লোককে বলেছিল, সাহিব, এটা আপনার জন্য নয়, কারণ সেদিন যদি সেই পকোড়াগুলো বিক্রি হয়ে যেত তাহলে আমার বোন খিদেই ঘুমিয়ে পড়ত। পুরো হলে যেন নিস্তব্ধতা নেমে এলো। আমার মায়ের মৃত্যু আমার বাবাকে ভেঙে দিয়েছিল, এবং তার ভাঙা অবস্থা আমাদের প্রায় ধ্বংস করে দিয়েছিল। কিন্তু এক অচেনা মানুষ এক ফেরেশতা হয়ে আমাদের জীবনে এসেছিল, এবং সে শুধু আমাদের খাবার দেয়নি, আমাদের বেঁচে থাকার কারণ দিয়েছিল। আজ আমি যে মঞ্চে দাঁড়িয়ে আছি সেটা শুধু আমার পরিশ্রমের নয়, সেই এক মানুষের সংবেদনশীলতার ফল। যদি সে না থাকত তাহলে হয়তো আমি পকেট কাটছিলাম বা রাস্তায় পড়ে থাকতাম। আমি জানি এই দুনিয়া সবাইকে একরকম দেয় না, কিন্তু যদি একজন মানুষ একটা ক্ষুধার্ত শিশুকে দেখে নেয় তাহলে হয়তো একটা গল্প বদলে যেতে পারে। এত বলে নিতিনের গলা থেমে গেল। ভিজে চোখে সে বলল, ধন্যবাদ সেই ফেরেশতাকে এবং আমার আম্মাকে, যিনি আমাকে কখনো পড়তে দেননি। পুরো হল করতালিতে গমগম করে উঠল, এবং সেই ভিড়ের মধ্যে কোথাও পিছনে দাঁড়ানো এক ব্যক্তি, বিবেক বর্মা, নিজের চোখ থেকে জল মুছছিলেন। বন্ধুরা, দারিদ্র্য শুধু টাকার হয় না, কখনো কখনো সেটা পরিস্থিতির, বাধ্যবাধকতার এবং সমাজের চোখ বন্ধ করে রাখার নির্লিপ্ততারও হয়।
এবং যদি এই দুনিয়ায় কোনো সত্যিকারের ফেরেশতা থাকে তাহলে সে সেই মানুষ যে ক্ষুধার্তকে খাবার, অসহায়কে আশ্রয় এবং ভাঙা হৃদয়কে আবার বেঁচে ওঠার সাহস দেয়। এখন সবার কাছে একটা প্রশ্ন, যদি আপনি বিবেকের জায়গায় থাকতেন তাহলে কি করতেন? আপনিও কি কোনো অচেনা নিষ্পাপে কষ্ট অনুভব করতে পারতেন? আপনিও কি এগিয়ে এসে কারো জীবন বদলে দেওয়ার সাহস দেখাতে পারতেন, নাকি আপনিও দুনিয়ার মতো সব দেখেও অদেখা করে যেতেন? কমেন্ট করে অবশ্যই বলো তোমার উত্তর। হয়তো কারো ঘুমিয়ে থাকা মানবতাকে জাগিয়ে তুলবে। এবং হ্যাঁ, যদি এই গল্পটা তোমার হৃদয়ে পৌঁছে থাকে তাহলে ভিডিওতে লাইক করো। পরের বার নতুন গল্প নিয়ে দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।